শুরু হয়ে গেছে দুটি ভিন্নধর্মী মানুষ ফেজ আর ফুদার পথ চলা। আর সেই পথ চলার সাক্ষী থাকতে আমরাও হাজির হয়েছি এই গল্প নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে শুরু করেছি শুভ বিবাহ নামক সিরিয়ালটির গল্প নিয়ে। আজকে ফেজ ধাওয়া করে একটি গাড়ির পিছনে। সেই গাড়িটিকে লক্ষ্য করতে করতে যখন যায় তখনই তার ভাই বলে, দাদা কি করতে চলেছিস? তখন কিছু না বলে হঠাৎ গাড়িটির সামনে এসে নিজের গাড়িটিকে দাঁড় করায়। তারপর গাড়ির ড্রাইভারকে দাঁড় করিয়ে গাড়ির পিছনের ডিকি খুলে একটার পর একটা পেটি বের করতে থাকে এবং সেই মালের ভিতর থেকে বেরিয়ে আসে একজন লোক এবং বোঝা যায় সেই আসল চোর, যে এতদিন ধরে ওই কোম্পানির কোনো মালপত্র সরাচ্ছিল। ফেজের মা বলে, আমি ছেলেটাকে একটা কাজে পাঠিয়েছি আমার দাদার ছেলের বিয়ের জন্য গয়না কিনতে, তার বউকে তো দিয়ে মুখ দেখতে হবে, সেই জন্য। এইবারটা রেগে যায় তার ঠাম্মা। দেরি করে বাড়ি ফেরায় ফেজের জন্য চিন্তা বাড়তে থাকে ঠাম্মির এবং তাতে ইন্ধন দিতে থাকে তার ফেজের কাকা এবং তার একটা বোন। এবং তারা বলে যে তোমার এত দায়িত্বশীল নাতির কোনো সময় জ্ঞান নেই, আর এই যে দানের লগ্ন পার হয়ে গেলে তো বাড়ির অকল্যাণ হবে, তখন কি হবে? তখন ঠাম্মি বলে, আমার নাতি ঠিকই কোনো কারণে আটকে গেছে, আর নইলে সময় মতো চলে আসবে, আর তোমরা চিন্তা করো না তাকে নিয়ে। এই কথা যখন নিয়ে চর্চায় আসে তখনই হাজির হয় ফেজ। সে এসে বলে যে ঠাম্মির মান সম্মান কীভাবে রক্ষা করতে হয় সে আমি জানি, আর তার সাথে যেটা জানি সেটা আমার কাজ, আমার কর্তব্য, আমার নিষ্ঠা। আজকে এই যে এই লোকটাকে ধরে এনেছি, দেখো এই লোকটা আমাদের কোম্পানি থেকে এতদিন মাল সরাচ্ছিল, ঠাম্মি তোমার কাছে নিয়ে এলাম তো এরকমভাবে, তুমি ক্ষমা করে দাও, কিন্তু এর একটা বিচার হওয়া অবশ্যই দরকার। লোকটিকে দেখে মুখ শুকিয়ে যায় মেজো ছেলে এবং তার ছেলে। তারা দুজনেই এই লোকটির সাথে পরিচিত এবং এই কারসাজির পিছনে তাদের কিছু হাত আছে সেটাই বোঝা যায়। এইদিকে ফেজের যে একজন বোন ঠাম্মাকে সবসময় উস্কানি দেয়, সে বলে, তোমার নাতি তো এবার এসে গেছে, শুভ মুহূর্তও তো এসে গেছে, কিন্তু তুমি যে বলেছিলে তোমার নাতির জন্য আজকেই নাকি যোগ্য মেয়ের সন্ধান গণপতি দেবে, তাহলে সেই যোগ্য মেয়ের সন্ধান করে এখনও তো পাওয়া যাচ্ছে না। এইদিকে ঠাম্মি বলে, যখন বলেছে আমি গণপতি তখন ঠিকই পাবে। এই বলে তার আরেকজন নাতি সমুদ্রকে ডাকে, সমুদ্র তুমি আজকে যে একটা মেয়ের কথা বলছিলে। সমুদ্রকে বলে, আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে ওই মেয়ের সমস্ত খোঁজ, সমস্ত ডিটেলস আমার চাই। আমার নাতির জন্য যোগ্য, নিষ্কলঙ্ক, নিষ্পাপ একজন মেয়ে চাই, যে আমার বাড়িও সামলাবে আর আমার নাতিকেও সামলাবে। এইদিকে ফুদার বাড়িতে হয় চরম অশান্তি, কারণ তার পাড়ার সবাই এসে তার বাড়িতে হামলা করতে থাকে যে ফুদা বাপের বাড়িতে চলে এসেছে পুরোপুরি সেটা তাদেরকে এতদিন জানায়নি কেন, এবং বাড়িতে অনেক কথা বলার পরে হুমকি দিয়ে যায় এই মাসের মধ্যে যদি তার মেয়েকে বুঝিয়ে শুনিয়ে শ্বশুরবাড়িতে না পাঠায় তাহলে তাদেরকে এক ঘরে করে ছাড়বে, কারণ তাদের জন্য তাদের পাড়ার মেয়ে বউদের এরকম অসম্মান হবে, কারো বিয়ে হবে না, সেটা যেন না হয়। ফুদা তার প্রতিবাদ করে যে আমি ওই শ্বশুরবাড়িতে থাকতে পারিনি, আমি ওই জোর করে চলে এসেছি। ফুদা চিৎকার করে বলে, ওদের অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে আমি চলে এসেছি, আমার কিছু করার ছিল না। সবাই ফুদাকে সান্ত্বনা দিলেও জেঠিমা খুব রাগারাগি করতে থাকে, বলে তোর জন্য কি আর দুটো মেয়ের বিয়ে হবে না? এইদিকে ফুদার যে বোন সেও বলে যে জেঠিমা তুমি দিদিকে কেন দোষ দিচ্ছ, দিদি এতদিন যে কী অত্যাচার সহ্য করেছে সে তো তুমি জানোই। ফুদার মাও কাঁদতে থাকে, তার কিছু করার নেই, কারণ বাপ মরা মেয়ে, তারা দাদার আর বৌদির ভরসাতেই থাকে। এইদিকে ফুদার পিসি আসে তার মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াতে। বাপের বাড়ি থেকে দেওয়া পিলপিলে গয়না দেখেই তার মাথা একদম জ্বলে যায়। সে বলে, আমাদের মান সম্মান খোয়াবে, অত বড়লোক বাড়িতে বিয়ে দিচ্ছি, আর তোমরা জানো না একটা ভারী গয়না দিতে হয়? ঠাম্মি বলে, আমার যা সামর্থ্য ছিল আমি তাই দিয়েছি, আমার তোদের মেয়েদেরকে তো আমি সব ভাগ করে দিয়েছি, আমার সমস্ত গয়না ওইটা ওই মেয়েটার ছিল, ফুদার ছিল, তাই ওটা তোকে দিয়েছে, তুই এটাই নিয়ে ওরকম করছিস। এইদিকে বলে, ফুদার মতো একটা মেয়ে যেন আমার মেয়ের বিয়েতে না আসে। এই কথা শুনে বাড়ির সবাই খুব দুঃখ পায়, কিন্তু পেলেও কিছু করার নেই। ফুদা বলে, আমি যাব না, তোমার মেয়ের অসম্মান হয় এরকম কোনো কাজই আমি করব না। পরের দিনে সবাই বিয়ে বাড়িতে গেলেও ফুদা আর ফুদার ঠাম্মি ঘরে থাকে। এইদিকে তখনই সবাই বেরোতে যায়, পিসিমণি এসে বলে, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে, মেয়ের বিয়ের জন্য যে টাকাগুলো ব্যাংক থেকে তুলে এনে রেখেছিলাম সব চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, এবার কি করব, আমাকে বাঁচাও দাদা। এই বলে বর দাদার এবং মায়ের পায়ে পড়ে। এইদিকে বিয়ে বাড়িতে ডেকোরেটার্সের লোকজন সমস্ত জিনিসপত্র খুলে নিতে থাকে যে তারা আর টাকা দিতে পারবে না। এই কারণে মেয়ে বিয়ের কোণেই হাতে পায়ে ধরে যে আপনারা এরকম করবেন না। ফুদা বলে যে আমি সব টাকা ম্যানেজ করে দেবো। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।